কীর্তন হয়, আমরা কীর্তনে বসেছি, পাশে বসে আছি, পাশে বসে রয়েছে তিনজন বসতে। তো সুতরাং এটাতে মানুষ না পশু উদ্বুদ্ধ হচ্ছে, স্পিরিচুয়ালি পশুরও দরকার। তো সেই জন্যে এটা সেই আধ্যাত্মিক চেতনা একটা ছোট্ট বীজ পোতা হয়েছে। হোপফুলি আগামী 200 বছর বাদে পরিণত হবে অথবা ধ্বংস হয়ে যাবে। আমি তো রক্ষাকর্তা নই, আপনি রক্ষাকর্তা নন। যদি থাকে ঈশ্বর ইচ্ছা থাকবে, তখন থেকেছে সেই পর্যায়ে থেকেছে, থাকা উচিত, আরও বাড়বে। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব কোন্নগর। হাওড়া থেকে আমার আজ গন্তব্যস্থল কোন্নগর, যেখানে গড়ে উঠেছে মাতৃমন্দির বা দুর্গা বাড়ি। আজ আপনাদের এনেছি মাতৃমন্দিরে, কোন্নগরে অবস্থিত। দেখুন এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। কৃষ্ণ অনন্ত সজ্জায় এদিকে হস্তিরা করে আছে, আর এদিকে দেখুন মহাভারতের যুদ্ধকে তুলে ধরা হয়েছে। আর কৃষ্ণ যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাচ্ছে অর্জুনকে, যে যুদ্ধ করতে আমি পারবো না, তখন বিশ্ব ব্রহ্মাণ্ডদের দেখালো। আর ওপরে দেখুন চূড়া বিশিষ্ট মন্দির, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে তুলেছে। আর প্রত্যেকটা চূড়ায় পতাকা বিরাজ করছে এই মন্দিরে। আর এদিকে দুটো হস্তি আছে, আর হচ্ছে শিব হচ্ছে দক্ষযজ্ঞের পর যে সতী মারা যায়, সেই সতীর দেহ নিয়ে নাট্য তাণ্ডব করছে, সেইটা এইখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই হলো মন্দিরে ঢোকার মুহূর্তে মাতৃমন্দির। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। মন্দিরে ঢোকার মুখেই বিবেকানন্দ বিরাজ করছে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে, এই মাতৃমন্দির। আর এখানে হচ্ছে 51 সতীপীঠকে তুলে ধরা হয়েছে। এ হলো মা গুজ্জেশ্বরী। মাতৃমন্দিরে স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ হয়েছে। ডক্টর ভবতোষ বিশ্বাসের স্ত্রী নীলা বিশ্বাস স্মৃতির উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করা হয়েছে। এখানে নীলা বিশ্বাসেরও একটা মূর্তি তুলে ধরা হয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আছে একদিকে রামকৃষ্ণদেব, একদিকে মা শারদা বিরাজ করছে, আর মধ্যিখানে হচ্ছে মা দুর্গা বিরাজ করছে। দেখুন কত সুন্দরভাবে একচালার ওপরে কত সুন্দরভাবে মা দুর্গা, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। দেখুন মা দুর্গা এখানে বিরাজ করছে। মায়ের দুর্গার পাশে আছে লক্ষ্মী, গণেশ, আর একদিকে সরস্বতী আর কার্তিক। মন্দিরে কত সুন্দরভাবে কাজ করিয়ে লাইটিং করে ছোট্ট ঝাড়বাতি দিয়ে গড়ে তুলেছে এই মন্দির। আর মন্দিরে যে বেদি আছে সেখানে নারায়ণ শিলা আছে। আর দেখুন কত বড় বড় প্রদীপ দিয়ে এই মন্দির সেজে উঠেছে। মাতৃমন্দিরে হচ্ছে দ্বাদশ শিবলিঙ্গ এখানে বিরাজ করছে দেখুন। আর ঠিক মহাদেবও বিরাজ করছে ধ্যানস্থ অবস্থায়। দ্বাদশ শিবলিঙ্গকে ফুটিয়ে তোলা হয়েছে
আর তার সঙ্গে মহাদেব বিরাজ করছে, আর ত্রিশূল আর ডুগডুগি রয়েছে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। মন্দির দেখুন কত বড়, এখানে নাট মন্দির এটা বলতে পারেন। দু সাইডে 51 পীঠ এবং নবদুর্গাকে তুলে ধরা হয়েছে, আর এবং কত লোক সমাগম হয়ে মন্দিরে এসে বসতে পারে তারও ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে একতলার মন্দির, দেখুন 51 পীঠ। এখানে হচ্ছে নীলামিশ্রার স্মৃতি মন্দির, তারপরে এই দেখুন এখানে হচ্ছে 51 পীঠকে তুলে ধরা হয়েছে, দুদিকে স্মৃতি মন্দির, তারপরে দুর্গা মন্দির, আর এখানে প্রণামী বাক্স, তার ওপরে দুর্গা। এরপর আপনাদের দোতলায় নিয়ে যাচ্ছি। দোতলায় হচ্ছে মন্দির রয়েছে, সেই মন্দির। তা যাওয়ার আগে দেখুন এখানে নার্সারিতে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। এই দোতলায় গিয়ে আপনারা পেয়ে যাবেন রাধাকৃষ্ণ, জগন্নাথজি, বলভদ্র, সুভদ্রা রানী, তারপর রাম পরিবার, তারপর পঞ্চতত্ত্ব এখানে বিরাজ করছে। পঞ্চতত্ত্ব হচ্ছে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুর বিরাজ করছে। এই মন্দিরে কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই মন্দিরে 10 মহাবিদ্যা বিরাজ করছে। এ হচ্ছে পার্বতীরই 10টি বিশেষ রূপ: কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা নামে পরিচিত। এই দেবীর মধ্যে ভয়ঙ্করী ও মঙ্গলময়ী উভয় রূপ বিদ্যমান এবং তারা শক্তি এবং তন্ত্র সাধনার গুরুত্বপূর্ণ অংশ। এই মন্দিরে বিরাজ করছে বৈষ্ণব দেবী, তারপর মা শীতলা, মা মনসা এবং মা ষষ্ঠী এই মন্দিরে বিরাজ করছে। কত সুন্দরভাবে লাইটিংয়ের কাজ করে রেখেছে ডাক্তারবাবু এই নাট মন্দিরে এসে। এখানে রাত্রিবেলা বা যখন কোনো প্রোগ্রাম হয় কত সুন্দরভাবে এই মন্দিরকে সাজিয়ে তুলেছে। এই হলো চূড়া বিশিষ্ট, দেখুন কত সুন্দরভাবে চূড়া দিয়ে এই মন্দির গড়ে উঠেছে। একদিকে আছে বিষ্ণু চূড়া, 3টে মন্দিরেই বিষ্ণু চূড়া বিশিষ্ট এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই মন্দিরে ডক্টর ভবতেশ বিশ্বাস এবং পণ্ডিত মশাই এখানে দুর্গা মণ্ডপে পুজো শুরু হয়ে গেছে। দুপুরবেলার যে ভোগ নিবেদন করেছে সেই উপলক্ষে পুজো শুরু হয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে যে দুর্গা মণ্ডপে আরতি হচ্ছে, পণ্ডিত মশাই দুপুরবেলার যে ভোগ আরতি, দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই ভোগ আরতি করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে রাধাকৃষ্ণের মন্দিরে এবং জগন্নাথজি, বলরামজি এবং সুভদ্রা রানী আছে, সেখানেও পুজো শুরু করেছে সেই মণ্ডপে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে হচ্ছে। রাধাকৃষ্ণের মন্দিরে যে আরতি হচ্ছে দেখুন, সেটা পণ্ডিত মশাই করছে কত সুন্দরভাবে। এখানে যে আরতি, সেই আরতিটাও আপনাদের তুলে ধরলাম। এখানে দুপুরবেলা আসবেন, ডাক্তারবাবু ও পণ্ডিত মশাই আরতি করে, সেটা দেখার মতো। ডাক্তারবাবু দেখুন কত সুন্দর আরতি করছে, দেখলে মুগ্ধ হয়ে যাবেন। সত্যি ডাক্তারবাবু ও পণ্ডিত মশাইয়ের সঙ্গে আরতি করছে। এই যে মন্দির, মাতৃ মন্দির দুর্গা বাড়ি বলে, এই আপনাদের কোন্নগরে আপনার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছেন, এর সম্বন্ধে 2-4 কথা আপনি বলুন, আমার চ্যানেল দ্বারা যাতে লোকে জানতে পারে।
এই মন্দির যিনি পরিচালনা করেন সবসময় তিনি আমার সঙ্গে আছেন। এই মন্দির 2021 সালে দুর্গাপুজোর সময় প্রতিষ্ঠা হয়। 2021, 21, 22, 23, 24, 25 5টা দুর্গাপুজো হয়ে গেল। তো 2021-এ করোনার ঠিক পরে, প্রথম করোনার পরেই যে সময়টা এলো সেই সময় প্রতিষ্ঠা হলো। প্রথমবার মৃন্ময় মৃত্তিকা মাটির মূর্তি দিয়ে এখানে ঠাকুর বসিয়ে প্রতিষ্ঠা হলো মন্দির। তখন এই মন্দির বিল্ডিং কিছু হয়নি, এটা জাস্ট এটা ভিত করে এখানে মাটির মূর্তি দিয়ে পুজো শুরু হলো। তারপর চিন্তা ভাবনা হলো, এগোতে থাকলো। তার পরের বছর তখন মন্দির এখানে একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, একটা ঘর তৈরি হয়েছে, জাস্ট যেটা কলম হয়েছে ওর ছাদ হয়েছে। সেই অবস্থায় মন্দির তৈরির পরিকল্পনা এগোচ্ছিল। তখন এই মূর্তি প্রতিষ্ঠা হলো, এই মায়ের মূর্তি। ওই 1 বছর যে মূর্তি তৈরি হয়েছে, পাথরের মূর্তি, স্থায়ী মূর্তি, এই ঘরটা ফিনিশিং হয়নি, সেই ঘরে মূর্তি বসিয়ে পুজো শুরু হলো। তাহলে এই পার্মানেন্ট মূর্তি বসলো 2022-এ। মন্দির প্রতিষ্ঠা হয়েছে 2021-এ পুজোর সময়। তখন মন্দিরের ধারণা হয়েছে, মন্দির করা হবে ঠিক হয়েছে, ভিত কাটা শুরু হয়েছে, নির্ময় মূর্তি দিয়ে মাটির মূর্তি দিয়ে পুজো শুরু হলো। ইতিমধ্যে পাথরের মূর্তি তৈরি হয়ে গেল। 2022-এ সেই নতুন মূর্তি মায়ের প্রস্তর মূর্তি দিয়ে পুজো শুরু হলো। ওটাই সেই হিসেবে 21-এই প্রতিষ্ঠা, 22-এর অন্য রূপে মা এলেন, মানে পাথরের মূর্তি হলো। এরপরে কালে কালে যেগুলো দেখছেন যোগ হলো, শিবের মূর্তি যোগ হলো। শিব প্রথমে একা এলেন, তারপর দাদর। উদ্দেশ্য ছিল যে দাদর জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে প্রত্যেকের জানেন, তার একটা ধারণা হবে, অনেকেই জানেন না এটা। তারপর যার নামে বা যার স্মৃতির উদ্দেশ্যে মন্দির তৈরি হয়েছে তার একটা মূর্তি এখানে বসানো হলো। লোকের ইন্সপিরেশন তো হয়েও তার যদি মন্দির তৈরি ইচ্ছে থাকে তবে না বাস্তবায়িত করেছি। তার অনেক পার্থিব আশাকাঙ্ক্ষা থাকা সম্ভব ছিল অন্য দর্শনের মতো, তার সঙ্গে তার মূর্তি হয়ে বসার তো প্ল্যানটা ছিল না, করা সম্ভব না। কিন্তু মন্দির প্রতিষ্ঠা হোক, দেবদের পুজো হোক, সুবিষ্ঠান আসুক, এটা তিনি চাইছিলেন। সেই জন্যে তার অকাল বিয়োগের ফলে সেটা ত্বরান্বিত হলো, তাকে তার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে, এবং তিনি যেটা চাইতেন সেই মন্দিরে করা শুরু হলো। তো হলো যখন, তার আইডিয়া যখন বাস্তবায়িত হয়েছে, সুতরাং মনে হলো তার একটু বেশি সম্মান প্রাপ্য, সুতরাং তার মূর্তি বসানো হলো। বাকি পরেটা ইতিহাস, তো প্ল্যান করে বসায়নি, মূর্তি লোকে পুজো করবে তা না। থার্ড এটার পরে তখন মনে হলো আমি কী চাই যে সবাই দেবদেবীর সম্বন্ধে আরও সচেতন হোক, বিশেষভাবে ইয়াং জেনারেশন। তাদের তো আমরা শেখাচ্ছি, হামপিটিটা আমরা শিখছে, তাদের যদি আমি কোমর বেড়া করবো শেখানো হলে শক্ত। আজকের জেনারেশন যে শিখছে না, অঙ্গি ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষিত আধুনিকতা শিখছে, তার কারণ তাদের শেখানো হচ্ছে না। আমার মনে হলো তাদের আধ্যাত্মিক চেতনা তুলে ধরা দরকার। আমরা যে অ্যাডাল্ট, আমরা মাতৃপীঠ দর্শন করি, মাঝে মা কালীর পীঠ দর্শন করি। মা কালী পীঠ সবাই বহুবার দর্শন করেছি, তাদের শক্তিপীঠ সেটা অনেকেই জানে। দক্ষিণেশ্বরে যায়, ওটা অত্যন্ত জাগ্রত ভালো মন্দির, কিন্তু ওটা তো শক্তিপীঠ নয়, লোকে সেটা জানে না। আমি দক্ষিণেশ্বর মন্দির রেগুলারলি যাই, কালীঘাটা মন্দিরে যাই, জেনে যাই। আমি এটাই জানাতে চাই যে মায়ের মূর্তি বাঁধি জায়গায় আছেন, একটা হচ্ছে শক্তিপীঠ, একটা সাধক রামকৃষ্ণের পীঠে, দুটোই আমাদের যেতে হবে। তাহলে একটা শক্তি যেমন হলো, তাহলে এখানে তো শক্তিপীঠ আছে। তাহলে যারা একটু সচেতন তারা 2-4-5টা জীবনে দেখে, এখানে গেল, কামাখ্যা গেল, একটা ফুল্লরা গেল, কঙ্কালিতে, এই 4-5 টাকা সৌভাগ্য হয়। দেশে বিদেশে ছড়ানো জানলে তবে তো দেখবেন। আমি এখন পীঠ আমি দেখতে চাই, তাহলে সেই ড্রেসটা তৈরি করতে চাইছিলাম আমি, ইন কমন পিপুল অ্যাজ ওয়েল এজ চিলড্রেন। তো সুতরাং আইডিয়াটা হলো তো কীভাবে করে, খোপ তৈরি করলাম, খোপ তৈরি করলাম, এবং 51 পিছনের তথ্য জোগাড় করলাম, লেখাপড়া তথ্য দুর্গারও কতগুলো রূপ, সবই তো 51 মায়ের অংশ। তো সেগুলো জোগাড় করে সেগুলো যথাযথভাবে তাদের মূর্তি তৈরি করলাম পাথর দিয়ে। পরে তাদের বসানো হলো, একটা ফেস দেয়াল তৈরি হলো, তার মূর্তি বসানো হলো। তারপর লোকে বুঝবে কী করে আসলে, আমি তো সব মনে রাখা সম্ভব না, লিখিত কোথায় কোন অংশ পড়েছে। তখন আমার সুবান্ধব কজন বললেন একটা দান বাক্স বসান, লোকে কি পয়সা দিতে চায়, 1 টাকা 2 টাকা 10 টাকা 100 টাকা, এই করেও গত বছর কিছু টাকা পয়সা একবার খুলি। গত বছর ওটাতে 1000-300 টাকা জমি ছিল,
সেই টাকাটা কিছু ঠাকুরের কাজে লাগানো হলো, তার মানে লাগানো মানে ওই টাকাটা ঠাকুরের নামে ব্যাংকে রেখে দেওয়া হয়েছে, ওই টাকাটা কিছু হবে না, রইল ফ্রি। তারপরে গত 1 বছরে এইবার দেখুন পুজোর আগে এসে অনেকটা ভরে এসেছিল, পুজো হয়ে যাওয়ার পর পুলিশ ঠিক হওয়ার পরে পুলিশ মানে সেকেন্ড ইয়ার হলো এটা। গতবার 30,000 টাকা জমেছিল, এবার টাকাটা 1,06,000 টাকা এসছে। 1,06,000 মধ্যে কিছু 500 টাকা রয়েছে, উচ্চ লোকেরা দিয়েছে, তার ভিতরে 100 টাকা আছে, 10 টাকা আছে, 10 টাকা কয়েন 5 টাকা পর্যন্ত আছে, 10 টাকা 5 টাকাটাই বেশি। তার মানে আমি হিসেব করে দেখেছি এই টাকাটা যতগুলো লোককে তাদের 500 টাকা মানে একজন দিয়েছে, 2 টাকা জন দিয়েছে, সেই টাকাটা দিয়ে আমার ধরুন এখানে এই মন্দিরে প্রায় 5,000 লোক মন্দিরে, তার এই টাকাটা আন্দাজ হিসেব। বাকি যেটা খুচরোতে আমার প্রায় ধরুন 80,000 টাকায় খুচরোতে এসছে, 80,000, 80,000 মতো খুচরোতে, বাকি 26,000 মতো বড় নোট এসছে। 26,000 বড় নোটটা তো 100 জন লোক মিলে দিয়ে, কেউ 500 কেউ 200, কিন্তু 80,000 টাকা দিতে 1 টাকা করে তো 80,000 লোক আসেনি, 500 টাকা একজন হয়তো 1 টাকা কয়েনই দিয়েছে, 100 টাকা 10 টাকা একজনই দিয়েছে। একটা নোট একজন বললে আমার এই টাকাটা দিতে অন্তত 70-80,000 লোক মন্দিরে এসছে 1 বছরে। তার মানে প্রতি মাসে কত হলো 6-7,000 লোক, ডেলি কত হলো 200 লোক, তার মানে পাবলিক লোকে আসছে, আমার থিমটা লোকে গ্রহণ করছে। গতবার 30 থেকে এবার 3 গুণ 4 গুণ বেড়েছে। হোপফুলি এটা আগামীতে আরও বাড়বে। আমি যদি আগামী কয়েক বছর চালিয়ে যেতে পারি, আমার মাছের তেলে মাছ ভাজা হবে। মন্দির পাবলিক ট্রাস্ট করে দিচ্ছে, আমার তো মালিকানা নিয়ে যাবে, সমস্ত আমার আয় করা সমস্ত ব্যাপার শুধু পাবলিক ট্রাস্ট। সুতরাং ট্রাস্ট কীভাবে চলে, অনেকের প্রশ্ন কীভাবে চলবে, সে দায় আমার নয়, পৃথিবীর উদ্ধার করার দায় আমার নয়। আমার যে মনে হয়েছে করে দিয়েছি, তো আমার যেগুলো মনে মিলে যাচ্ছে, ইট ইজ পাবলিক পার্টিসিপেশন, এগুলো বুঝতে কেমন থাকছে না এসছে। তো এইখানে যখন থাকি তখন আমরা দেখলাম না কী করতে হলো, আমি এই সময়টা এইখানেই বেরো, এখানে আমার সাধারণ লোক আসে, পয়সা লোক সব রকমই আসে, তারা ধরুন ধনী ব্যক্তি হলো, তাদের পরামর্শ দিল, কারোতেই ফিজ নেওয়া হয় না। উদ্দেশ্য হচ্ছে স্পিরিচুয়ালি লোককে এনকারেজ করা, স্পেশালি ইয়াং জেনারেশন এবং ঘোরতর যার সংসারে গৃহবধূ সারাদিন কাজ করছে, তার অর্থাৎ তাদের সময় কোথায়, একজন অফিসের কাজ করছে তার সময় কোথায়, রিক্সা উঠছে তার সময় কোথায়, এখানে সবারই যাতায়াত আছে, সবাই যাচ্ছে, সমাজের বিভিন্ন স্তরে লোকজন এসে এটা সেভাবে আস্তে আস্তে পাবলিকের প্রতি সমর্থিত হচ্ছে, পাবলিক গ্রহণ করছে। এবং এই কাজটা যদি করতে তিনি একজন মহিলা, সুতরাং এলাকার মহিলারা ভীষণ এখানে মহিলারা অটোমেটিক এসে সব কাজ করছে, সেবা করছে সবাই। এবং এখানে মহিলারা ভীষণভাবে, এখানে যারা আমরা কর্পোরেশন আসে বেশিরভাগটাই মহিলা, তারা ভীষণ এনকারেজ হয় যে একটা সামান্য গৃহবধূ, কিন্তু অনেকে এখানে দেখেছে, তিনি যদি পূজিতা হন তারা পুরোহিত ওইভাবেই পুজো করছে তাকে। তারপরে সাধক মহাপুরুষ অনেক আছেন, তারা ওখানেও পায়ে হাতে প্রণাম। তাদের ব্যাখ্যা কি, যতক্ষণ আপনি জীবিত আছেন আপনি কারো ভাই, কারো বাবা, কারো পিতা, এই সমস্ত। যখন আপনি নেই, আপনার দেহ হচ্ছে সরকারের প্রপার্টি, আত্মা ঈশ্বরের প্রপার্টি। যেই দিন দেহ চলে যাবে সেদিন আপনার সঙ্গে ঈশ্বর ফারাক নেই, সেই জন্য তাকে বসানো হয়েছে। আমিও তাকে পুজো আরতি করি, স্ত্রী হয়ে নিশ্চয়ই পুজো করতাম না। আজকে স্বামী আমাদের ঠাকুর আপনারা কেন করেছেন, পরিষ্কার উদ্দেশ্য। তো সেই জিনিসই যে কোনো মহিলার সমাজে এই রিকগনিশন পাওয়া উচিত, এই এনকারেজমেন্টটা পাওয়া যাচ্ছে এখান থেকে। ইট হ্যাজ অলরেডি বিন এস্টাবলিশড রিসেন্ট অফ আর তারই স্মৃতিতে ওখানে সমাধি, তারই স্মৃতিতে এটা মেসেজ হচ্ছে আমার যে জীবনের প্রত্যেকটা স্টেজে স্পিরিচুয়ালিটি ভীষণ দরকার নিজের কাজটা ভালো করার জন্য। নেশা পেশা দুই চালানো যায়, তার সঙ্গে স্পিরিচুয়াল বিরোধ নেই। তাহলে আমরা যে আধ্যাত্মিক চেতনার কথা বলছি, এটা স্বামী যে বলেছেন, ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যে চেতনা আমরা রামচন্দ্র জগন্নাথ সবকে পেয়েছি, সেটাকে সমাজে পার্কুলেট করাটা আমাদের দায়িত্ব। নিজে খাবো, নিজের সত্য তো হবে না, জীবন একদিন চলে যাবে। সেই উদ্দেশ্যেই আমি জীবনের সর্বস্ব দিয়ে, এবং আমার সঙ্গে যারা আছে তারা কেউ সংসার প্রান্তিক সব করছে, এই করে তারা করছে। এই যে দরকার প্রশ্ন, এরা প্রথম থেকে যেদিন বডি ঘরে পোতা হলো, সমাধি দেওয়া হলো, তারা ওই সমাধি বসেছিল, 15 দিনও ডেকে খাওয়ানো যায়নি। আজ আমি বসে আছি, বসে আছি, একটা কাউকে 10টার সময় ঢুকবে না পাড়া দিয়ে, কাউকে আজকে কামড়ায়নি, এটা আপনার ক্ষমতা নিয়ে পারা হয়। তাদের রুদ্রমূর্তি সজনা ছেড়ে, তারা তো স্ট্রিট রাস্তায় কীর্তন, আমরা কীর্তনে বসেছি, পাশে বসে আছি।
পাশে বসে রয়েছে। তিনজন বসতে তো সুতরাং এটাতে মানুষ না পশু উদ্বুদ্ধ হচ্ছে, স্পিরিচুয়ালি পশুরও দরকার। তো সেই জন্যে এইটা সেই আধ্যাত্মিক চেতনা একটা ছোট্ট বীজ পোতা হয়েছে। হোপফুলি আগামী 200 বছর বাদে পরিণত হবে অথবা ধ্বংস হয়ে যাবে। আমি তো রক্ষাকর্তা নই, আপনি রক্ষাকর্তা নন। যদি থাকে ঈশ্বর ইচ্ছা থাকবে, দক্ষিণেশ্বর থেকেছে, সেই পর্যায়ে থেকেছে, থাকা উচিত আরও বাড়বে। তারপরে কালীঘাট থেকেছে, তারপর বেলুড় থেকেছে, যাতে থাকার ব্যবস্থা থেকেছে। যদি কিছুদিনও থাকে, এই যে 4 বছর থেকেছে সেটাই তো অনেক। আর যাতে 10 বছর থেকে আরও ভালো, 100 বছর আরও ভালো। সুতরাং ইন টার্মস অফ ইয়ার যেমন থাকবে, ইন টার্মস অফ স্প্রেড সমাজে ছড়িয়ে পড়ছে, লোকে জানে, সে সারা দেশের লোক জানে। অনেকটা আপনাদের ইউটিউবের আপনারা ছবি দিচ্ছেন, কিছু পাচ্ছেন না বলে দিচ্ছেন, এটা একটা লোক দেখছে। এটা একটা চ্যানেল ইউটিউবে ভিডিও দেখলাম, সেখানে লেখা আছে 150K, তারপরে কত হলো 1.5 লাখ। কোনো একটা ভিডিও 1.5 লক্ষ লোকে দেখেছে, সারা পৃথিবীর লোকে তো দেখেছে। তাহলে বাই দিস টাইম উইথ দিস মিডিয়া হাইপ আপনাদের তারা সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে। আরও এগোবে, ইট ইজ ফর কমন ম্যান, ক্রিয়েটেড বাই এ কমন ম্যান ইন দি মেমোরি অফ এ কমন ম্যান। নমস্কার ডাক্তার। মাতৃমন্দিরে ভোগ নিবেদন করলে আমরা এই ভোগ প্রসাদ হিসাবে গ্রহণ করছি। আজকের মেনু হচ্ছে অন্ন, ডাল, তরকারি, চাটনি আর প্রসাদ। সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের কোন্নগরে মাতৃমন্দির দর্শন করালাম। এই মন্দিরে আসতে গেলে কোন্নগর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সম্মিলনী ক্লাবের উল্টো দিকেই দুর্গাবাড়ি বা মাতৃমন্দির বললেই দেখিয়ে দেবে। এখানে আসবেন, এখানে একই ছাদের নিচে একতলা দোতলায় সর্বদেবতার পুজো হয়ে থাকে। এইটা দেখার পর ভালো লেগে থাকলে মতামতে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এবারে এই ব্লগটি এখানে শেষ করলাম। নমস্কার।